নিমগ্নতা ঘিরে আছে ইলাকে। কি করছে, কে ডাকছে সেদিকে তার খেয়াল নেই। হঠাৎ জাহানারা বেগম ইলার কাঁধে ঝাঁকি দিতেই ইলার নিজের হুঁশে আসে। জাহানারা বেগম ইলার কাঁধে অবাক হয়। ইলা কখনোই কাজের সময় অন্য মনস্ক থাকে না। হঠাৎ কি হলো ভেবে সে প্রশ্ন করল, কোনো বিষয় নিয়ে তুমি কি চিন্তিত ইলা? শাশুড়ি মায়ের সরাসরি প্রশ্নে ইলা ইতস্তত বোধ করল। তৎক্ষণাৎ কিছু বলতে পারল না। কিছু সময় নিয়ে বলল, আমার মনে হয় লিমার পরিবারের কোনো একটা সমস্যা চলছে মা। আপনি একবার কথা বলে দেখবেন লিমার সাথে। মেয়েটা আজকাল একটু বেশি ওর মায়ের সাথে রাগারাগি করে। আন্টি ফোন দিলেই লিমা এ কথা ও কথা বলেই ফোন কেটে দেয়। আপনি তো জানেন লিমা চাপা স্বভাবের মেয়ে, সব কিছু চাইলেও সবাইকে বলতে পারে না। তাই আপনি যদি একটু কথা বলে দেখতেন। তুমি কি লিমাকে নিয়েই এতক্ষণ ভাবছিলে? আসলে মা। কি হয়েছে বলো আমায়, কেউ কিছু বলেছে তোমায়? নিচতলার চাচি এসেছিল একটু আগে। কে নিঝুমের মা? হ্যাঁ। কি বললো? আগামীকাল তার মেয়ের গায়ে হলুদ, পরশু বিয়ে, সেই দাওয়াত দিয়ে গেল। হ্যাঁ, তো সেটার সাথে তোমার চিন্তিত হওয়ার কারণ কি? মা, তিনি দাওয়াত দিয়েছে আর বাবা দাওয়াত কবুল করেছে। দাওয়াত তো কবুল করাই ছিল। তোমার শ্বশুর আমাকে জিজ্ঞেস করেই তাদের দাওয়াত কবুল করেছে। কথা না ঘুরিয়ে সরাসরি বলো কি হয়েছে। বাবা দাওয়াত কবুল করে ঘরে আসতেই তিনি আমায় বলেছেন। ইলা এতটুকু বলে থামল, বাকি কথা বলতে পারল না। ইলা কখনোই মিথ্যা কথা বলতে পারে না, আর সেই মিথ্যা কথা যদি তার শাশুড়িকে বলতে হয় তাহলে তো মোটেই পারে না। ইলাকে এমন ভাবনায় মুশকুল দেখে জাহানারা বেগম বললেন, কি বলেছে ইলা, বলো। মা, উনি আমায় তার মেয়ের বিয়েতে যেতে বারণ করেছে। বলেছে আপনারা সবাই গেলেও আমি যেন না যাই, এটা তার অনুরোধ। কখন বলেছে কথাটা? সকালেই? তুমি কিছু বলনি? না মা, আসলে হয়েছে কি। লিমা, লিমা, রান্নাঘরে একটু আসো তো। ইলা কথা শেষ করার আগেই জাহানারা বেগম চিৎকার করে লিমাকে ডাকতে রইল। অন্যদিকে শাশুড়ি মায়ের চিৎকার শুনে ছুটে রান্নাঘরে প্রবেশ করল লিমা। লিমার পিছন পেছন তোহফাও ছুটে এসেছে, কারণ তার মা অতি শান্ত মানুষ। খুব রেগে গেলেও তাকে চিৎকার করতে দেখা যায় না সহজে। তবে যখন তার মা খুব কষ্ট বা ব্যথা পায় কারো কথায়, তখন তিনি নিজেকে সামলে রাখতে পারেন না। হঠাৎ তার মায়ের চিৎকারে তাই হয়তো সবাই ভয় পেয়ে ছুটে এসেছে। তোহফা মায়ের কাছে এসে জিজ্ঞেস করল, কি হয়েছে মা, এবার চিৎকার করে ভাবিকে ডাকলে কেন, কোনো সমস্যা? মেয়ের কথায় চোখ মোটা করে তাকালেন জাহানারা বেগম। মায়ের দৃষ্টিতে কিছু একটা ছিল। তোহফা কয়েক কদম পিছিয়ে গেল। জাহানারা বেগম গম্ভীর কণ্ঠে বললেন, তোমাকে ডেকেছি এখানে? না মা, আসলে তুমি চিৎকার করে উঠলে তো তাই। তাহলে তুমি এলে কেন? এখনই আমাদের কাছে যাও। 1 সেকেন্ডের জন্য তুমি এখানে থাকবে না। সব কিছুতেই তোমার মাতব্বরি করা বন্ধ করো। যাও এখান থেকে। শেষের কথাটা একটু জোরেই বলল জাহানারা বেগম। তোহফা সহ লিমা ও ইলা তিনজনই কেঁপে উঠল সে চিৎকারে। তোহফা ভয় পেয়ে ছুটে বাবার কাছে চলে গেল। তোহফা আন্দাজ করলো নিশ্চয়ই আজ কিছু হতে চলেছে। ওদিকে লিমাকে কিছু কাজ বুঝিয়ে দিয়ে ইলার হাতটা শক্ত করে ধরল জাহানারা বেগম। জাহানারা বেগমের এমন রূপের সাথে ইলা বা লিমা খুব কমই পরিচিত, তাই তাদের অন্তরাত্মা কেঁপে উঠল শাশুড়ির এমন রূপে। ওদিকে তোহফা ছুটে তার বাবার কাছে গেল। আরিফুল ইসলাম তখন সবে খবরের কাগজটা হাতে নিয়েছেন পড়বে বলে। মেয়েকে এমন হন্তদন্ত হয়ে ছুটে আসতে দেখে আরিফুল ইসলাম বিচলিত হলো। কি হয়েছে তোহফা, আওয়াজ ঠিক আছে?
উনি ঠিক আছে আব্বু, তবে মা রেগে গেছে। মা বড় ভাবিকে নিয়ে হয়তো কোথাও যাচ্ছে। মায়ের অবস্থা কিন্তু আমার ভালো ঠেকলো না। মেয়ের কথায় স্বস্তির শ্বাস নিল আরিফুল ইসলাম। ফের তিনি তার জায়গায় গিয়ে বসলেন এবং খবরের কাগজটা টি টেবিল থেকে তুলে নিলেন হাতে। বাবাকে এমন নিশ্চিন্ত দেখে তোহফা প্রশ্ন করলো, বাবা, মা রেগে গেছে আর তুমি এখানে খবরের কাগজ পড়ে মনোযোগ দিচ্ছ? মেয়ের কথায় চোখের চশমাটা ঠিক করে আরিফুল ইসলাম বললেন, নিঝুমের মায়ের উপর তোমার মা রেগেছে, তাই আমার টেনশন হওয়ার কারণ দেখছি না। মনোয়ারা কাকির উপর মা কেন রেগেছে? তিনি তোমার বড় ভাবিকে কুটু কথা শুনিয়েছে। ভাবিকে? কেন? বাচ্চা হয় না তাই সে অপয়া নাকি? এর জন্য আমরা সবাই তার মেয়ের বিয়েতে গেলেও যেন ইলা না যায় সেটা ইলার নিকট আর্জি করেছে। তুমি জানতে এটা? মাকে তুমি বলেছ? সকালেই বলেছি। তাহলে মা এখনো রেগে কেন? ইলা এখন বলছে তাই। তোমার মা ইলার মুখে শোনার জন্য অপেক্ষা করছিল। তাহলে আমি যাই, কথা কাটা শুনে আসে। না। কেন? তোমার মা একাই 100, তাই। মনোয়ারা কাকির সাহসটা একটু বেশি বেড়েছে। আজ মা তার সাহসের 12টা বাজিয়ে দিয়ে আসুক, আমিও একটু দেখি। শয়তান বেরি সারাদিন ভাবের পিছনে পড়ে থাকে। আজ থেকে বাদ দিয়ে দিবি। একদম ঠিক বলেছ। মা, আমার কথাটা একটু শুনুন। এভাবে কারো বাড়িতে যাওয়া ঠিক না। তার উপর তাদের বাড়িতে মেহমানে গিজ গিজ করছে। প্লিজ মা, আমার কথাটা একবারের জন্য শুনুন। আর মনোয়ারা কাকি তো ঠিক কথাই বলেছে। সত্যিই তো আমি অপয়া। আজ 8 বছর হয়ে গেল একটা সন্তানকে পৃথিবীর মুখ দেখাতে পারিনি। কেমন মেয়ে আমি? তাই দয়া করে ঝামেলা বাড়াবেন না। চুপচাপ আমার সাথে চলো ইলা। দ্বিতীয় কোনো কথা বললে ফাটিয়ে একটা চড় মারবো। এতদিন আমি চুপ ছিলাম সব জেনেও, কারণ তুমি এইসব আমার থেকে লুকিয়ে গেছো। এর আগে মনোয়ারা ভাবি তোমায় যা বলেছে সে সকল কথা তোফা, লিমা এবং তৌহিদ আমায় জানিয়েছে। তবে আমি কিছু বলিনি, কারণ তুমি কোনো কথা আমায় জানাওনি। তোমার উপর অভিমান করে আমি চুপ ছিলাম। তোমার কষ্ট তুমি শেয়ার না করলে আমরা কিভাবে তোমার কষ্ট কমাবো? বাদ ছিল তোমার শ্বশুর, তিনিও আজ অভিযোগ করলো আমার নিকট। তিনি আমায় জানিয়েছে হাসপাতাল থেকে ফিরতেই কতগুলো কথা তোমায় তিনি শুনিয়েছে। আমি চুপচাপ হজম করেছিলাম তোমার জন্য। আজ যখন তুমি কথা বলেছ নিজের কষ্ট থেকে, আমি তো ওনাকে দেখেই ছাড়ব। আর কি বললে? মেহমান? তার মেহমান দিয়ে আমি কি করব? যদি তিনি আমার ঘরের রহমতকে এভাবে অপমান করতে দ্বিধাবোধ না করে। শুনে রাখো ইলা, তোফার থেকে তুমি বা লিমা কোনো অংশেই কম না আমার কাছে। তাই আজের বিহিত আমি করবই, তাতে তুমি আমার 1000বার বারণ করার সত্ত্বেও। কিছু মানুষকে তুমি আঙুল দিয়ে শিক্ষা না দিলে তারা সঠিকটা দেখতে পায় না, তাই তাদের দেখাতেই আমি যাচ্ছি। তারা অনেক কিছু ভুলেও গেছে, সেগুলো মনে করানো প্রয়োজন। তুমি একদম মোচড়ামুচড়ি করবা না। সোজা একদিনের জন্য ঘরবন্দি করে রাখবো। 24 ঘন্টা আমি কথা বলবো না, লিমার সমস্যা নিয়েও কথা বলবো না। 12 ঘন্টা তোফার কাছে ঘেঁষতে দিব না। 3 ঘন্টা রান্নাঘরে প্রবেশ করার নিষেধাজ্ঞা আরোপ করব। তোমার শ্বশুরকে দিয়ে বাজার করাবো তোমার কথা অমান্য করে। সর্বশেষে তৌহিদ, তৌসিফ ও তোফাকে পটল ভাজি আর কই মাছ দিয়ে গোটা একটা দিন ভাত খাওয়াবো। এবার সিদ্ধান্ত তোমার। আজ প্রতিবাদ করবে নাকি চুপ থেকে তোমার জন্য এতগুলো মানুষকে কষ্ট দিবে? অ্যাজ ইয়োর উইশ। অতিরিক্ত কলিং বেলের শব্দে মনোয়ারা বেগমের মেজাজ বিগড়ে গেল। পুরো বাড়িতে মেহমান গিজগিজ করছে, সেখানে এমন অসভ্যতার মতো কে কলিং বেল বাজাচ্ছে ভেবে মনে মনে কতগুলো গালি দিল।
কপালে ভাঁজ ফেলে দরজার নিকট এগিয়ে গেল। দরজা খুলতেই জাহানারা বেগমের আদল চোখে পড়ল মনোয়ারা বেগমের। জাহানারা বেগমকে দেখে একটু আগের রাগ তরতর করে শীতল জলের মতো গলে পড়ল। গোমরা মুখটা হাসি হাসি করে বলে উঠল, আরে ভাবি আপনি? আমি তো মনে করেছি কোনো অসভ্য ছেলে মেয়ে বারবার কলিং বেল বাজাচ্ছে। 2-4 গালাগালিও দিয়েছি। বুঝতেই পাচ্ছেন বিয়ে বাড়ি, লোকজনের সমাগম একটু বেশি। আসেন আসেন, ঘরে এসে বসেন। মনোয়ারা বেগমের কথায় জাহানারা বেগমের বেড়ে যাওয়া রাগ একটুও কমেনি, উল্টো আরো বেড়ে গেল তার মুখ দেখেই। জাহানারা বেগম জোর গলায় নিঝুম বলে চিৎকার করে উঠল। জাহানারা বেগম হঠাৎ নিঝুমকে ডাকতে দেখে মনোয়ারা বেগম ঘাবড়ে গেলেন। কিছু একটা আন্দাজ করে বললেন, ওকে ডাকছেন কেন? আমায় বলেন, আমি শুনছি। ও ব্যস্ত আছে। কিন্তু কথা তো আমার নিঝুমের সাথে ভাবি, তাই ওকে ডাকছি। আর ইলা, তুমি পিছনে কেন? সামনে আসো। এবার মনোয়ারা বেগমের আন্দাজ সঠিক প্রমাণিত হলো। ততক্ষণে নিঝুমও চলে এসেছে। জাহানারা বেগম নিঝুমকে ইশারায় বাসার ছাদে যেতে বলল। নিঝুম জাহানারা বেগমের ইশারায় তার পিছু পিছু হাঁটতে রইল, আর তাদের দুজনকে অনুসরণ করে ইলা ও মনোয়ারা বেগমও হাঁটলেন। চলতি পথে চোখ কটমট করে ইলার দিকে তাকাতে মনোয়ারা বেগম ভুললেন না, আর অন্যদিকে ইলা তার শাশুড়ির আচরণে ভয় চুপসে গেছে, তার অন্য কোথাও খেয়াল নেই। সবাই ছাদে উঠতেই তপ্ত দুপুরের কড়া রোদ চোখে মুখে আছড়ে পড়ল। নিঝুমকে মুখোমুখি দাঁড় করিয়ে জাহানারা বেগম বললেন, আমি চাইলেই তোমার সকল আত্মীয় স্বজনদের সামনে তোমার মাকে অপমান করতে পারতাম, কিন্তু করিনি। কেন করিনি জানো? কারণ আমি কখনোই ভালো মানুষকে ছোট করতে চাই না। এটা আমার শিক্ষায় বরাদ্দ নেই। আমাকে একটা কথা বলো তো নিঝুম, সেদিন তোমাকে কলেজের সামনে ফেলে কিছু ছেলেরা যখন উত্তপ্ত করছিল, তখন আমার এই অপয়া বৌমা প্রতিবাদ করায় তোমার কোন ক্ষতিটা হয়েছিল? এটাও বলবে সেদিন যখন তোমার বোন 3 মাসের অন্তঃসত্ত্বা অবস্থায় পা স্লিপ করে পড়ে যাচ্ছিল, আমার অপয়া বৌমা তাকে ধরায় কি এমন ক্ষতি হয়েছিল তার বাচ্চার? এবং তোমার বোনের যে আজ তোমার মা তোমার বিয়ের দাওয়াত দেওয়ার সময় বলে এসেছে, আমরা তোমার বিয়েতে এলেও যেন ইলা না আসে, কারণ সে অপয়া। তোমার মায়ের দাওয়াত দিতে ইচ্ছে না হলে দিত না, কিন্তু এমনভাবে আমার ঘরের রহমতকে কেন অপমান করলো তুমি জিজ্ঞেস করো। ওনার সাহস কী করে হয় আমার বৌমাকে অপয়া বলার? কে অধিকার দিয়েছে আমার বৌমাকে কথায় কথায় বাচ্চা না হওয়ার খোঁটা দেওয়ার? আমার ঘরের বংশের বাতি জ্বলুক বা না জ্বলুক, তাদের তোমার মায়ের গায়ে এত লাগছে কেন? ইলা তার খায় না পড়ে, সে উঠতে বসতে আমার ছেলের বউকে কথা শোনায়। তোমার মাকে সাবধান করে দাও নিঝুম, আমি কিন্তু এরপর আমার ছেলের বউকে কিছু বললে আইনি ব্যবস্থা নিতে বাধ্য হব। ফর্সা মানুষ রেগে গেলেই এমনি তাদের চেহারা থেকে আগুন ঝরে, আর তার উপর যদি সে রাগী চেহারায় কড়া রোদের তাপে পড়ে, তাহলে কেমন দেখায় এই মুহূর্তে সেটা উপলব্ধি করতে পারল না ইলা। তার শান্তশিষ্ট শাশুড়িকে এমন অশান্ত দেখে ইলার খারাপ লাগলো, তবে কোথাও ভালো লাগাও জড়িয়ে নিল তাকে। ইলা এতক্ষণ তার শাশুড়ির সকল কথাই খুব মনোযোগ দিয়ে শুনছিল। আচমকা ইলা তার শাশুড়ির গলা জড়িয়ে ধরে আবেগপ্রবণ হয়ে পড়ল, হিচকি তুলে কাঁদতে রইল। জাহানারা বেগম ইলাকে জড়িয়ে মনোয়ারা বেগমের উদ্দেশ্যে বলল, আমার ঘরের রহমতকে আমার সন্তান একটু কটুবাক্য শোনাক, এটাই যেখানে আমি মানতে পারি না, সেখানে আপনি ভাবলেন কি করে আপনাকে আমি ছেড়ে দিব? মনে রাখবেন, নিজের খেয়ে পরের মোষ তাড়ানো চারটিখানি কথা নয়। মনোয়ারা বেগমের সকল বাঁধ এবার ভেঙে গেল জাহানারা বেগমের কথায়। তিনি রেগে মেগে ছুটে এসেছে জাহানারা বেগমের নিকট, আঙুল উঁচু করে বলল, এই ছেলের বউ যখন বাড়ি থেকে বের করে দেবে, তখন যেন ভাবি ভাবি বলে আমাদের কাছে আইসেন না। আর যার হয়ে প্রতিবাদ করেছে সেই না একদিন ঘাট ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দেয় আবর্জনা স্তূপ বলে। আরে জীবনে এমন কত দেখলাম,
উনি নতুন করে এসেছে, ছেলে বউ করে অন্যের মাথা খেতে। আমার তো ইচ্ছে করছে তোমায় আরও 2-4টে কথা শুনি। দয়া করে আঙ্গুল নামিয়ে কথা বলুন চাচি, না হলে আমি ভুলে যাব আপনি আমার বয়সে এবং সম্পর্কে বড় হন। আপনি ভুল করে ভুল জায়গায় আঙুল উঁচু করে ফেলেছেন, তাই আঙুল নামিয়ে এবং চোখ নামিয়ে কথা বলুন। কথায় আছে চোরের মায়ের বড় গলা, যেমনটা আপনি এখন করছেন। আমি কথা বলি না, মাথা নাড়াই না, তাই বলে আমি যে কিছু বুঝি না এটা ভাববেন না। আপনার একমাত্র বউ কেন আপনার সাথে থাকে না সেটা আজ ভালো করেই বুঝলাম। আপনি যে কি চিজ মাইরি তা ভালো করে দেখেও নিলাম। আপনার সাথে বোবা মেয়েও এক ছাদের নিচে থাকতে পারবে না, সেখানে একজন শিক্ষিত স্মার্ট মেয়ে কিভাবে থাকবে, তার উপর চাকরি করা মেয়ে। সময় এলে হয়তো আপনি আপনার ছেলে বউয়ের ঘাট ধাক্কা খাবেন, বলা তো যায় না, তখন কষ্ট শেয়ার করতে আমাদের কাছেই এলেন। আর রইল বাকি আমি আমার শাশুড়িকে বাড়ি থেকে বের করে দেওয়ার কথা, যেখানে আমি তার মেয়ে এবং তিনি আমার মা, সেখানে একে অপরকে বাড়ি থেকে বের করে দেওয়ার প্রশ্ন আসছে কোথা থেকে? সন্তান আমাদের হলে কোলপূর্ণ আমার আর তৌসিফের হবে, আপনিও তো নাচানাচি করছেন কেন? দাদি হলে মা হবে, আর না হলে তাদের কষ্ট পাবার কথা আপনি কেন পাচ্ছেন? এত কষ্ট পাবেন না অন্যের কষ্টে, দেখা যাবে কিছু একটা হয়ে যাবে। চলুন মা। ইলা কথা শেষ করেই দম নিল। জাহানারা বেগমের হাত ধরে টেনে নিয়ে গেল নিচে। মনোয়ারা বেগম রাগে ফুঁসতে ফুঁসতে কিছু বলতে উদ্যোগ হলেই নিঝুম এবার মুখ খুলল। নিঝুমের গলা পেতে ইলা ও জাহানারা বেগমও দাঁড়িয়ে পড়লেন। সারা জীবন অন্যের ঘরের হাঁড়ির খবর বাজারে তুলতে তুলতে ভুলে গেছো তোমার হাঁড়ির খবরও কারো না কারো কাছে থাকতে পারে। তারাও চাইলে পুরো মহলায় ছড়িয়ে দিতে পারে। মানুষকে ছোট করতে নেই, এটা আমি আমার টিউশনি বাচ্চাদের শেখাই। এখন দেখছি আমার ঘরের আসল মানুষের শিক্ষার অভাব, অন্যদের রেখে তাকে আমার সুশিক্ষায় শিক্ষিত করা উচিত। তবে সত্যি বলতে জাতের কচু অল্প জালের সেজ, অজাতের কচু শুধু গলা চুলকাতে ছাড়ে। তুমি হচ্ছ সেই অজাতের কচু, যাকে বলে অকৃতজ্ঞ। সেদিন ভাবি যদি না থাকতো ওখানে হয়তো আমার সম্মানহানি হতো, কারণ ওরা আমার ওড়না ধরে টানাটানি করছিল। ভাবি যদি বড় আপাকে না ধরতো আজ তোমার বড় মেয়ের এই বাড়িতে আসা বন্ধ হয়ে যেত চিরতরে। এত উপকার করার মানুষটাকে কিভাবে তুমি অপয়া বলতে পারো মা? ছি মা, ছি ছি, আমার কষ্ট লাগছে এটা ভেবে। এমন মানুষগুলো আমার বিয়েতে আমি চাইলেও আসবে না শুধুমাত্র তোমার জন্য। একদমই কথাগুলো বলে নিঝুম ইলার হাত আঁকড়ে ধরে বলল, মায়ের হয়ে আমি ক্ষমা চাচ্ছি ভাবি, তুমি প্লিজ কিছু মনে করো না। ইলা নিঝুমের হাত ছাড়িয়ে নিয়ে বলল, শক্ত ইটে আঘাত করতে সবাই ভয় পায়, নিজে আঘাত পেতে পারে ভেবে, অথচ পেরি কাদায় পা দিয়ে চটকাতে খুব মজা পায়। দুটোই মাটি, একটা নরম আর অন্যটা শক্ত। এই জন্যই বলে শক্তের ভক্ত নরমের জম। তোহফা বালতি ভরে কুসুম গরম পানি নিয়ে ঘরে প্রবেশ করলো। তোহফাকে ঘরে আসতে দেখে আওয়াত কোনো মতে উঠে বসলো। আওয়াত উঠে বসতেই তোহফা বলল, আমি পানি নিয়ে এসেছি আপনার শরীর মুছিয়ে দিতে। তোহফার কথা তোয়াক্কা না করে আওয়াত বলল, তখন দৌড়ে গেলেন, কিছু কি হয়েছে? আপনাদের বাড়ির অতি শান্তপ্রিয় মানুষটা অশান্ত হয়ে গেছিল, তাই দৌড়ে গিয়েছে। কে? আন্টি? আপনি বুঝলেন কিভাবে? মাই সেই মানুষটা। আমি আরো অনেক কিছুই বুঝি, এখন বলুন কি নিয়ে অশান্তি হয়েছে? আওয়াদের কথায় তোহফা ফাঁকা নিঃশ্বাস টেনে বলল, এই সমাজটা কিছু নষ্ট মানুষের মন মানসিকতার জন্য নর্দমার কীট হয়ে গেছে আজকাল। সন্তান আল্লাহর নিয়ামত, তিনি যখন চাইবে তখন হবে। এখানে ভাবির কি করার আছে? ওইটাই কাকিকে কে বোঝাবে, তাই আজ মা আচ্ছা করে বোঝাতে গেছে। একদম ঠিক আছে,
এসব মানুষকে কখনো কখনো শিক্ষা দেওয়ার প্রয়োজন আছে। আচ্ছা ওইসব বাদ, এখন একটা কথা বলবো। হ্যাঁ বলুন। আমি আপনার শরীর মুছিয়ে দেওয়ার সময় প্লিজ আপনি কোনো কথা বলবেন না। কেন? কেন আর কোনো কারণ নেই, কথা বলতে বারণ করেছি ব্যাস। তাহলে কি গান গাইবো? সে আপনার খুশি। ও আরও একটা কথা। কি? আপনি চোখ বুজেই থাকবেন, আপনার শরীর মোছানো তখন। আপনি কি আমাকে বোবা অন্ধ করে সারা জীবন ঘরে রাখার পরিকল্পনা করছেন নাকি? না না, এমন কিছু না। আসলে কি আপনার লজ্জা লাগবে? আপনার মুখে লাগাম নেই, হুটহাট এমন কিছু বলবেন আর আমি হার্ট অ্যাটাক করে মরেই গেলাম। মেয়ে বলে কি, বিয়ে করলাম এখনো 24 ঘন্টা হলো না, বাসর হলো না, এখনই বউ হার্ট অ্যাটাক করে মরে যাওয়ার কথা বলছে। এটা কিন্তু ভারী অন্যায় হচ্ছে আমার সাথে। আওয়াদকে তোহফা সব খুলে বলল। সব শুনে আওয়াদ বলল। আওয়াদের এই লাগামহীন কথায় তোহফার কান গরম হয়ে গেল। চোখ পিটপিট করে এদিক ওদিক তাকিয়ে বলল, এই জন্যই আপনাকে চুপ থাকতে বলেছি, কোনো কথাই সুতো দিয়ে বেঁধে নি। বাধা থাকবে কেন? আপনি কি পাশের বাড়ির ভাবি নাকি? বাহ, পাশের বাড়ির ভাবির দিকে ভালোই নজর দেখছে। তা পাশের বাড়ির ভাবিকে আপনি বলেই সম্বোধন করেন তো, আমাকে যেমন করছেন। এভাবে ঘুরিয়ে পেঁচিয়ে অযথা সময় নষ্ট না করে আপনি বলতেই পারেন আপনাকে তুমি করে সম্বোধন করতে। আমি এমনটা কখন বললাম? বলেননি, তবে আমি বুঝে নিয়েছি। এত বুঝতে পরে বিপদে পড়তে হবে। আর নতুন করে বিপদ দিয়ে কি হবে? বিয়ে করলাম অথচ বউকে ছুতে পারছি না। এই যে হুট করে আসা বিপদের জন্য এই কষ্ট আমি কাকে দেখাবো? কথাটা আওয়াদ ব্যান্ডেজ করা হাত ও পায়ের দিকে তাকে ইশারা করলো। আওয়াদের কথায় কপালের সরু ভাঁজ করে তোহফা বলল, আশ্চর্য মানুষ আপনি, কোনো কথা কোথায় পর্যন্ত নিয়ে যান। কোন যান বললেন? প্রাণের যান নাকি সরে যান? আপনার মাথা বলেছে, একদম চুপচাপ বসে থাকুন, আমাকে কাজের কাজ করতে দিন তো। বারণ করলাম কখন? তবে একটা কথা বলবো সুন্দরী। সুন্দরী উপাধি দিতেই তোহফার হার্টবিট আচমকাই বেড়ে গেল। এই জন্য ভয় লাগে মানুষটার কাছে আসতে তোহফার। কখন কি বলবে আর তোহফার অবস্থা বেসামাল হবে। তোহফাকে এমন ভাবুক হয়ে থাকতে দেখে আওয়াদ বলল, বলছি আমার বুকে অনেক মায়া। এতদিন সেগুলো পাশের বাড়ির ভাবিদের জন্য ছিল, এখন তা একান্তই একজনের জন্য বরাদ্দ হয়ে গেছে। সেই সকল মায়ার কালো জাদুতে কেউ যদি দুম করে জ্ঞান হারায়, আমি কিন্তু সামলাতে পারবো না। তাই আগে থেকেই তাকে সাবধান করলাম, এই আর কি। আওয়াদের কথার মানে বুঝতে না পেরে তোহফা ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল আওয়াদের মুখপানে। তোহফাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে আওয়াদ বলল, বলছি সুন্দরী, ওভাবে তাকাবেন না, ভুল টুল কিছু হয়ে যেতে পারে। দরজা খোলা আছে যে। আর কারো ঘোর ওই মায়াবী চেহারাখানায় অদৃশ্য এক টান অনুভব হয়, এই যে বুকের এখানে। হয়তো সেই টান থেকে শরীরের ব্যথা ভুলে গেলাম, ঠিক তখনই একটা ভুল হয়ে গেল। তোহফা আওয়াদের নেশাময় কণ্ঠে অভিধানের অন্তর্ভুক্ত হওয়ার সকল কথা হারিয়ে ফেলল। শুধু বলল, মুখে কিচ্ছু আটকায় না, অসভ্য লোক একটা। আপনি আমার শরীর মুছিয়ে দিচ্ছেন নাকি শরীরের ময়লাকে ছুঁয়ে বলছেন আসুন, বসুন, থাকুন, আমি সেবা করছি আপনার? এই আপনি একটু চুপ করবেন, শুধু বক বক করে। এত কথা ছেলেরা বলে, আপনাকে না দেখলে জানতামই না। এত কথা না বলে কি করব বলুন তো? অন্যদিকে ফিরে অস্বস্তি নিয়ে আমার শরীর মুছিয়ে দিচ্ছেন, মনে হচ্ছে কেউ আপনাকে জোর করে হোমওয়ার্ক করতে দিয়েছে এবং আপনি সেজন্য বিরক্ত হচ্ছেন। আপনার থেকে আমার ব্যথা হাতে আমি ভালো মুছতে পারি। তোহফা কিছু বলতে চেয়েও চুপ হয়ে গেল। নিজের কাজে মনোযোগ দিল। এই ছেলেটা তোহফাকে একদিন না একদিন হার্ট অ্যাটাক করিয়েই ছাড়বে। তখন কালো মায়া বলতে আওয়াজ তার বুকের কালো লোমের কথা বলেছে।
ফর্সা বুকের মাঝে কালো লোমশ স্পর্শ তোহফাকে বারবার এক অদ্ভুত শ্রীহরণ জাগিয়ে তুলছে বুকে। এই শ্রীহরণের কোনো বিশেষ মানে খুঁজে পেল না সে, তাই তো সে নিজের পল্লব জোড়া ওই আকর্ষণ কালো লোমের হাত থেকে বাঁচিয়ে রাখছে। আওয়াদের শরীর মুছিয়ে দেওয়ার শেষ হতেই চটজলদি তোহফা উঠে দাঁড়ালো। তোহফাকে এভাবে উঠে যেতে দেখে আওয়াজ আশ্চর্য হয়ে প্রশ্ন করলো, কোথায় যাচ্ছেন? আমার কাজ শেষ, তাই এগুলো রেখে আসছি। সেটা তো বুঝতে পারছি, কিন্তু আমাকে এভাবে একা রেখে কোথায় যাচ্ছেন? হুট করে যদি কেউ এসে পড়ে তখন? তোহফা আওয়াদের কথায় নিজের দৃষ্টি আকর্ষণ করতে বুঝলো আওয়াদের শরীরে এই মুহূর্তে কোনো পোশাক নেই। হঠাৎ আওয়াদের ভেজা কালো লোম চোখে পড়তেই তোহফা দৃষ্টিতে ঘোর লেগে যায়। সে কোনো মতে নিজের দৃষ্টি সামলে বলল, আমি আসছি। তোহফা ছুটে ঘর থেকে বেরিয়ে গেল, আর আওয়াজ অসহায় হয়ে সেখানেই বসে রইল। কিছুক্ষণ যেতেই তোহফা তার ছোট ভাই তৌহিদের একটা হাফ হাতার গেঞ্জি নিয়ে এলো। যত্ন করে খুব সাবধানে সেটা আওয়াজকে পরিধান করিয়ে চলে যেতে নিলে আওয়াজ তার ডান হাত দিয়ে তোহফাকে আটকে দিল। তোহফা পেছন ঘুরে জিজ্ঞাসা চোখে বলল, কি? আওয়াজ বলল, একটা অনুরোধ করব আপনাকে। আওয়াজের কথায় অনেক আকুতি মিশেছিল, যা তোহফাকে নিমেষেই তরল পদার্থে পরিণত করলো। তোহফা তার বাকি হাতটা দিয়ে আওয়াজের হাত জড়িয়ে বলল, কি? ফ্রেশ হয়ে যখন ঘুমাতে যাবেন প্লিজ এখানে আমার পাশে ঘুমাবেন। প্রমিস করছি, একটা অহেতুক কথা বলে আপনায় বিরক্ত করব না। পোড়ার চোখে আপনাকে দেখার ভ্রম জেগেছে। যদি তৃপ্তি না দেই হয়তো সে আরও একটা রাত জেগেই কাটাবে। এক অদৃশ্য মায়া ছিল আওয়াদের কথায়, তাই হাজার অস্বস্তি থাকলেও তোহফা আওয়াজকে না করতে পারল না। সে মাথা দুদিকে নাড়িয়ে হ্যাঁ বলল। তোহফার সম্মতি সুযোগ মাথা নাড়ানো দেখে আওয়াজ মুচকি হাসল। সেই মুচকি হাসিতে আওয়াজকে ভয়ঙ্কর সুন্দর লাগলো তোহফার কাছে। তোহফা আবারও নতুন করে আওয়াজের প্রেমে পড়ল। এই ছেলেটার সামনে আসার সাথে সাথেই শত অস্বস্তি হুট করে হাওয়া হয়ে মিলে যায় শূন্যে। ইচ্ছে হয় যত সময় আছে ততটাই সুমিষ্ট স্বাদে গ্রহণ করি তাকে। তোহফাকে পলকহীন নজরে তাকিয়ে থাকতে দেখে আওয়াজ মনে মনে বলল, মেয়েটার ওই কাজল চোখে একরাশ স্নিগ্ধ আলোক রশ্মিতে ভরা। মনে হয় চাঁদের আলোয় আলোকিত হয়ে ঝলঝল করছে তার আঁখি জোড়া। সে যখন অবাক হয়ে তাকায় মনে হয় পৃথিবীর সকল অদ্ভুত শিহরণ তাকে ছুঁয়ে যাচ্ছে। মনে হয় যুগ যুগান্তর ওই মায়াবী চেহারাখানা দেখে পার করা যাবে অনায়াসে। তোহফা যখন আশেপাশে থাকে মনে হয় সব থেকে মূল্যবান হীরা তার কাছে। ভালোবাসা বুঝি এভাবেই ধরা দেয় হৃদয়ের কোণে। রান্নাঘরে ঝনঝন শব্দ শুনে এক পা দুপা করে রান্নাঘরে প্রবেশ করলো আরিফুল ইসলাম। তিনি জানেন এই মুহূর্তে তার স্ত্রী বেজায় রেগে আছে, তবে তার স্ত্রীর এই রাগী মুডের চেহারাখানা এই মুহূর্তে না দেখলে সে অনেক কিছু মিস করতে পারে বলে তাই চলে আসে। আরিফুল ইসলাম রান্নাঘরে প্রবেশ করতেই তিনি দেখলেন জাহানারা বেগমের সাথে ইলাও আছে, তাই তিনি কাশি দিয়ে নিজের অবস্থান জানান দিল। অন্যদিকে শ্বশুরের কাশির আওয়াজ পেয়ে ইলা পেছন ঘুরে তাকালো। শ্বশুরকে দেখে ইলা বলল, বাবা আপনি কিছু প্রয়োজন? ইলার কথায় জাহানারা বেগমও পিছু ফিরে তাকালেন। আরিফুল ইসলামকে দেখেও না দেখার ভান করে নিজের কাজে মনোযোগ দিলেন আবারও। ইলাকে আরিফুল ইসলাম বললেন, তোমাকে তৌসিফ ডাকছে শুনলাম, দেখো তো কোনো প্রয়োজন কিনা। শ্বশুরের কথা ইলা মাথা দুলিয়ে রান্নাঘর ছেড়ে বেরিয়ে গেল। ছেলে বউ রান্নাঘর থেকে বেরিয়ে যেতেই জাহানারা বেগম বললেন, ছেলে মানুষই করা এখন আর তোমায় মানাই না। কি দরকার ছিল মিথ্যা কথা বলার ইলাকে? স্ত্রীর কাছে ধরা পড়ে গেছে ভাবতে আরিফুল ইসলাম খুব খুব করে কাশলেন। এই একটা মানুষের কাছে কখনোই নিজেকে সে আড়াল করতে পারে না। আরিফুল ইসলাম এগিয়ে স্ত্রীর পাশাপাশি দাঁড়ালেন, কাঁধে হাত দিয়ে বললেন, ভাগ্য করে একটা বউ পেয়েছি। ইস, হয়েছে, আর তেল দিতে হবে না। কি বলবে বলো, যখন তখন কেউ চলে আসবে। আসলে আসবে, তাতে আমার কি? আমার স্ত্রীর কাছে আমি এতে কে কি বলবে? ইস, কথা শুনে গা জ্বলে। সারা জীবন তো এই একটা ডায়লগ দিয়েই গেলে।
অথচ কথা না বললে সব থেকে বেশি তুমি কষ্ট পাও। ঘাট হয়েছে আমার, এরপর থেকে আর কষ্ট পাবো না। এই দেখো, দেখি কখন বললাম কষ্ট পাবে। পাও, তবে এখন থেকে একটু বেশি পেও। শোনো তৌসিফের বাবা, বলো। আমি কি লোভী? স্ত্রী এমন আজব প্রশ্ন শুনে অবাক হয় আরিফুল। তিনি বুঝতে পারলেন না এমন প্রশ্ন করার কারণ কি। তিনি জিজ্ঞেস করলেন, হঠাৎ এমন প্রশ্ন? আগে তুমি বলো। জাহানারা, একটা কথা কি জানো? যখন গ্লাসের পানিতে একটা পিঁপড়া পড়ে তখন আমরা পানিটা ফেলে দেই, তবে শরবতের বেলায় কিন্তু ভিন্ন। চামচ দিয়ে কেটে পিঁপড়াটা ফেলে দিয়ে শরবত পান করি, কারণ আমাদের পরিশ্রম করে আনা চিনি ও লেবু আছে ওখানে। সত্যি বলতে আমরা সবাই লোভী, সময় সুযোগ পেলেই প্রকাশ করি। কিন্তু হঠাৎ এমন প্রশ্ন করার কারণ কি? কিছু না। অনেক কিছু, যা তোমার চেহারা বলে দিচ্ছে। বলো, কি হয়েছে? রান্নাঘরে ঢুকতে যাব, তখন শুনছি লিমা ওর মাকে বলছে, আজ পর্যন্ত আমার শ্বশুরবাড়িতে একটা টাকা সুতোও দিলে না, অথচ তাদের ছেলে থেকে শুধু নিয়ে যাচ্ছ। তোমার লজ্জা পাওয়া উচিত মা। আমার শাশুড়ি আজ বলছে না, কাল যদি বলে তখন কি করবে সেটা বাদ দিলাম। যদি কখনো প্রশ্ন করে তার ছেলে কেন তোমাকে এত দেবে তখন? আচ্ছা তুমি বলো, আমি আজ পর্যন্ত আমার ছেলে বউদের সাথে এমন কোনো ব্যবহার করেছি যে ওরা আমাকে নিয়ে এসব চিন্তা করেছে? স্ত্রীর অভিযোগ অনেক আক্ষেপ লুকিয়ে আছে বুঝতে পারলেন আরিফুল। তার স্ত্রী সবাইকে নিয়ে পজিটিভ চিন্তা করে, অথচ সেই মানুষগুলো যখন তাকে নিয়ে নেগেটিভ বলে তখন সে খুব কষ্ট পায়। এটা স্বাভাবিক ব্যাপার। আমি যা নই আমাকে কেন সবাই সেটা ভাববে। বুকের ভেতরে দীর্ঘশ্বাস টেনে আরিফুল ইসলাম স্ত্রীর গালে হাত দিয়ে বলল, তুমি তো জানোই ওদের পরিবারের কি অবস্থা। হয়তো কথার কথা বলেছে ওর মাকে, তুমি কষ্ট পেও না। স্বামীর কথায় খুব একটা সন্তুষ্ট হতে পারলেন না জাহানারা বেগম, তবে তেমন কিছু আর বললেনও না। খানিক বাদে রান্নাঘরে ইলা চলে এলো। ইলাকে দেখে আরিফুল ইসলাম চলে গেলেন। শ্বশুর রান্নাঘর থেকে বেরিয়ে যেতে ইলা বলল, একটা কথা বলি। বলো। বাবা আপনাকে খুব ভালোবাসে, তাই না? হঠাৎ এমন প্রশ্ন? আমি দেখেছি বাবা সব সময় আপনাকে লুকিয়ে এটা ওটা এনে দেয়। মাঝে মাঝে বাগান থেকে বকুল ফুল এনে নিজ হাতে মালা গেঁথে খোপায় গুজে দেয়। বাড়ির প্রতিটা সদস্য উপস্থিত হয়ে একসাথে খেতে বসলেও তিনি ততক্ষণ পর্যন্ত মুখে কিছু দেন না যতক্ষণ পর্যন্ত আপনি তার প্লেটে কিছু তুলে দেন, হোক সেটা ভাজি বা একটু তরকারির ঝোল। আপনি যখন রেগে যান মানুষটা কেমন শান্ত হয়ে সব শুনে যায়। হয়তো মাঝে মাঝেই আপনাকে একটু রাগিয়ে দিতে খোঁচা মারে, তবে কখনোই কটু বাক্য শোনায় না। সত্যি বলতে এমন ভালোবাসা আমি আমার বাবা মায়ের মাঝেও দেখিনি। মাশাআল্লাহ, এমন সম্পর্ক অনেক সুন্দর। ছেলে বউয়ের মুখে এমন প্রশংসা শুনে জাহানারা বেগম খানিক লজ্জা পাওয়ার কথা তবে তিনি লজ্জা পেলেন না। উল্টে একগাল হেসে জবাব দিলেন, তোমাদের বাবার সাথে আমার বিয়েটা হুট করেই হয়ে যায়। স্কুল থেকে ফিরেই জানতে পারি আমাদের গ্রামের অপর গ্রামের ছেলের সাথে আমার বিয়ে। বোঝো তখন আমার অবস্থা কি? বাদ আসর আমাদের বিয়ে হলো। তাদের গ্রামে যখন আমাকে নিয়ে পৌঁছালো তখন ধরণীতে সন্ধ্যা নেমেছে। গ্রামের বিয়ে, তাই দল ধরে একে একে সবাই এলো আমাকে দেখতে। আমি তো অস্বস্তিতে শেষ। একই নতুন জায়গা, তার উপর ভারী শাড়ি গহনা। আমার অবস্থা নাজেহাল। তখন গ্রামে কারেন্ট ছিল না। হারিকেলের আলোয় সবাই আমাকে দেখছিল। আমার যখন দম বন্ধ হওয়ার অবস্থা, তখন আমার শাশুড়ি আর তোমার শ্বশুর এলেন। সবাইকে বললেন, রাতের আন্ধারে আমার ছেলে বউ কালো লাগবো, তাই তোমরা হগলে কাল সকালে আইও। আমার শাশুড়ির কথাই তো বেজায় রেগে মেগে উঠে দাঁড়ালো আমার দাদি শাশুড়ি। তিনি বলে উঠল, বউ এখন দেখবো না তো কাল বাসি বউ দেখবো নাকি? এই তোমরা হগলে এখনই বউ দেখবা। এবার আমার শাশুড়ি
কিছু না বললেও তোমার শ্বশুর বলে উঠল, বুড়ি পরে আছো তো পাতলা ফিনফিনে সুতি শাড়ি, বুঝবে কি করে ওই ভারী শাড়ি পরেই গরমে কি কষ্ট। আমার বউ আমি এখন কাউকে দেখতে দেব না, আমার বউয়ের সাথে পার্সোনাল কথা আছে, সবাই বিদায় হও। শেষের কথাটা ঘরে উপস্থিত থাকা মানুষগুলোর উদ্দেশ্যেই বলল। সকলে যা নয় তাই বলে গেল তোমার শ্বশুরকে। আর আমার শাশুড়ি তার শাশুড়ির দিকে তাকিয়ে মুচকি হাসছিলেন, কারণ তার কথা অমান্য করলেও নাতির কথা তিনি অমান্য করতে পারতেন না। সবাই বেরিয়ে যেতেই আমার দাদি শাশুড়ি আশ্চর্যজনক একটা কথা বললেন, যা শুনে আমার শাশুড়ি এবং তোমার শ্বশুরের কান গরম হয়ে গেল লজ্জায়। তিনি বললেন, হাল্লা বইয়ের লগে কসলা কসলি করার লাই তর সইতেছে না? আহক তোর বাজান, আজ তোর একদিন কি আমার একদিন। তার ওই কথা শুনে তোমার শ্বশুর কি বলল জানো? ইলা অবাক চোখে জিজ্ঞেস করলো, কি? বলল, বুড়ি তুমি তো আমার দাদারে এমন জাপটায় ধরছো যে হ্যাঁ মরিচ খেতে গিয়া পালাইছে। এতদিন আমার আদর সোহাগ একা ভোগ করেছো, এখন আমার বউ আসছে, উনি ভাগে কম পড়েছে তাই না? তাই তুমি চিন্তা করো না, 1 ঘন্টা আমার বউয়ের লগে রোমান্স করবো, আর 1 ঘন্টা তোমার লগে সমান সমান। আমি আবার কাউকে ঠকাই না, রাজি? সেই কথা শুনে আমার এত হাসি পাচ্ছিল যে হাসতে না পারার জন্য দম আটকে যাবার অবস্থা। আমার শাশুড়ি তো শাড়ির আঁচলে মুখ চেপে হাসলেন। আর তোমার শ্বশুরের কথা শুনে আমার দাদি শাশুড়ি মুখ হাঁ করে বলল, নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ। এ কথা বলেই উনি ঘর ছেড়ে বেরিয়ে গেলেন। উনি বেরিয়ে যেতেই আমার শাশুড়ি খিলখিল করে হেসে উঠল। হাসতে হাসতে আমার গায়ে ঢলে পড়ে পড়ল। তুমিও হাসো, অসুবিধা নেই, আমি কিছু মনে করব না। আমি সেদিন একজন মন খোলা এবং চঞ্চল নীলপরি দেখেছি, যার কথা থেকে শুরু করে হাসিটা পর্যন্ত মানুষকে মুগ্ধ করত। সেদিন বুঝে নিয়েছি এই বাড়িতে আমার দাদি শাশুড়ি ছাড়া বাকি সবাই খুব ভালো মনের মানুষ। আর নতুন করে তোমার শ্বশুরকে নিয়ে আমার কিছু বলার নেই। সবাই বলে না আমি এত ভালো শাশুড়ি কিভাবে হলাম। আমার শাশুড়ির থেকে তিনি নিজের শাশুড়ির অত্যাচার সহ্য করেও আমাকে নিজের মেয়ের মতো দেখেছেন। সেখান থেকে আমি মনে মনে ঠিক করেছি আমিও আমার শাশুড়ির মতো ভালো শাশুড়ি হব আমার ছেলের বউদের কাছে। কতটা হতে পেরেছি জানি না, তবে চেষ্টা করেছি। ইলা মুক্ত হলো, সাথে হলো অবাক। এমন মানুষটা তার শাশুড়ি ভাবতেই কেমন খুশি খুশি লাগে। ইলা মনে মনে আল্লাহর নিকট শুকরিয়া করলো, দোয়া করলো তার জীবনের বাকিটা সময় যেন এই মানুষটা তার সঙ্গে থাকে। সম্পর্ক সুন্দর, সম্পর্ক ভেজালহীন, সম্পর্ক মজবুত, সম্পর্ক সীমাবদ্ধ ভালোবাসার বাক্স। তাকে যত যত্ন করবে সে ততই সৌন্দর্য ছড়াবে মনের কোণে। মাথার ওপর চলতে থাকা ফ্যান গট গট আওয়াজ তুলছে। অতিরিক্ত গরমের জন্য ব্যান্ডেজ করা জায়গায় অসম্ভব চুলকাচ্ছে আওয়াজের। সে চাইলেও নিজের মতো করে কিছু করতে পারছে না। এপাশ ওপাশ করে হাজার চেষ্টা করলো, ঘুম তার চোখে ধরা দিল না। তো ওপাশে কখন গেছে গোসলে, এখনো ফেরার নামগন্ধ নেই। নিরাশ হয়ে আবার দীর্ঘ নিঃশ্বাস ফেলে দরজার নিকট তাকাতেই দেখলো তোহফা মাত্র ঘরে ঢুকছে। তার চুলের গোছা বেয়ে ঝরছে জলের বিন্দু। জলের বিন্দু বেয়ে তোহফার নীল রঙের 3 পিস ভিজে একাকার। নাকের ডগায় বিন্দু বিন্দু পানির ফোঁটা মুক্তর সন্ধান দিল আমাদের মনের কোণে। ইচ্ছে হলো বলতে, আমার কাছে এসো তোফা, ওই মুক্তগুলো একটু ছুঁয়ে দেই। তবে বলা হলো না। মনের কথা মনের মাঝে সীমাবদ্ধ হয়ে রয়ে গেল। তোহফা কোনো দিকে না তাকিয়ে সোজা ড্রেসিং টেবিলের সামনে গিয়ে বসলো। ভেজা চুলে চিরুনি অভিযান শেষ করেই উঠে দাঁড়ালো। বিছানার কোণে তাকাতেই সে দেখলো অবাধ গভীর তন্দ্রায় নিমজ্জিত, মাথায় পা এবং হাতে ব্যান্ডেজ। তোহফার ভেতরে ভেতরে খুব অনুশোচনার সৃষ্টি হলো। মানুষটাকে নিয়ে মজা না করলে হয়তো এমন পরিস্থিতি হতো না। কোথাও তার জন্য মানুষটা এত কষ্ট পাচ্ছে। হঠাৎ তোহফা কি ভেবে 1 পা 2 পা করে আমাদের কাছে এগিয়ে গেল। পল্লবচূড়া বন্ধ, ফর্সা গালে খোঁচা খোঁচা চাপদারিতে মানুষটাকে একটু বেশি আকর্ষণ লাগে।
ছেলেদের গোলাপি ঠোঁট সে বহু দেখেছে, তবে আওয়াদের গোলাপি ঠোঁট কেন জানি তোহফাকে একটু বেশি মুগ্ধ করে। আওয়াদকে পা থেকে মাথা অবধি পরখ করে তোহফা আওয়াদের আরও একটু কাছে এগিয়ে গেল। খুব কাছে যেতেই ঝিপ ঝিপ করে আওয়াজ তুলল বক্ষস্থল, শরীর কাঁপতে রইল। সব কিছু উপেক্ষা করে তোহফা ধীরে ধীরে তার মাথা নিচু করে আওয়াদের কপাল বরাবর তার ওষ্ঠদ্বয় ছুঁয়ে দিল। একবার দুবার তিনবারের সময় আচমকা আওয়াজ চোখ খুলে তাকাতেই তোহফা এক লাফে পিছু পা হতেই ধপাস করে নিচে পড়ে গেল। মাগো বলে চিৎকার করে উঠতেই আওয়াজ হাহা করে হেসে উঠল। অন্যদিকে তোহফা নিজের বোকামির জন্য এভাবে ধরা পড়ে গেছে ভাবতেই লজ্জায় মরি মরি অবস্থা। আর আওয়াজ তো হাসতে হাসতে তার ডান হাত পেতে চাপ দিয়ে বলল, ভুল টাইমে চোখটা খুলে ব্রেক করে ফেললাম দেখি। ইস, বউটা ব্যথা পেল খুব, তবে মনে হচ্ছে ব্যথার থেকে বেশি লজ্জা পেল। সুন্দরী বউ যদি এভাবে লজ্জা পায়, তবে এই অসুস্থ বরের ইচ্ছে করে ওই লজ্জা মালতীকে একটু ছুঁয়ে দিতে।